বাঁচাতে নদী পারে লাখো জনতা, এক মঞ্চে রাজনীতির সব মত। বন্ধুত্ব চাইলে ভারতকে ন্যায্য হিস্সা দিতেই হবে বললেন ফখরুল। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছাড়ার আহ্বান তারেক রহমানের। জনগণের অধিকার যত দ্রুত আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে পারবো, দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনতে আবার সক্ষম হব। রোডম্যাপের দাবিতে আজও বিএনপির সমাবেশ। বিগত সময়ের ভালো খারাপ নির্বাচন দুটোর দায়ী ডিসিদের বললেন উপদেষ্টারা। বড় দুর্নীতি খুঁজতে মাঠ প্রশাসনকে দায়িত্ব নেয়ার তাগিদ। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছেড়ে নতুন ছাত্র সংগঠন করার ঘোষণা, আত্মপ্রকাশ করবে যে কোনো সময়। মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে আবু বাকের। ফেনীর লেমুয়া এলাকায় কাভার্ড ভ্যান পিকআপ সংঘর্ষে নিহত 5, এখনো পরিচয় মেলেনি। আহত বেশ কয়েকজন হাসপাতালে। ইরানের বিরুদ্ধে শেষ আঘাত আনার হুমকি নেতানিয়াহুর। যুদ্ধবিরতিতেও গাজায় ড্রোন হামলা, ওফের কারাগারে ফিলিস্তিনিদের বর্বর নির্যাতন। এবং ক্রিকেটের উন্নয়নে সাবেক অধিনায়কদের সাথে মত বিনিময় করলেন বিসিবি সভাপতি। ঘরোয়া আসরের উন্নতিতে চাইলেন দিক নির্দেশনা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরের 5 জেলায় লাখো মানুষের জমায়েত করেছে বিএনপি। লালমনিরহাটের সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতেই হবে। সমাবেশে অন্য নেতারা বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ করার পাশাপাশি পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় বাংলাদেশ। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। তিস্তাপাড়ের ধুধু বালুচরে লাখো মানুষের জমায়েত, হাতের প্ল্যাকার্ডে জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান। বিএনপির ডাকে উত্তরের 5 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধার 11টি পয়েন্টে সোমবার সকাল থেকে নামে জনতার ঢল। গণজমায়েত সমাবেশ কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে তিস্তা রক্ষার আন্দোলন, বাঁচা মরার লড়াই। আমাদের জমিনও আছে এখানে 16 বিঘা, সব ভেঙে গেছে নদীতে। আন্তর্জাতিক আইন নিয়ম নীতি তোয়াক্কা না করে, লঙ্ঘন করে তিস্তা নদীর ন্যায্য হিস্সা তারা পুরোটাই নিয়ে এনেছে। ভারত ষড়যন্ত্র করে আমাদেরকে বিভিন্ন সময় পানি দিয়ে, কখনো বা পানি আটকিয়ে দিয়ে আমাদেরকে মারতে চায়। লালমনিরহাটের কাউনিয়া এলাকায় তিস্তার পারে সমাবেশের গুরুত্ব তুলে ধরেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু। আমরা যারা তিস্তা পরের মানুষ, ভাগ্যহত মানুষ, বৈষম্য শিকার হয়েছি, পানির উন্নয়নের আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি। সে কারণে আজকে 5 জেলার 11টি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। তারা বলে জাগো বাহে। সমাবেশে বিএনপি ও বিভিন্ন দলের নেতারা বলেন, ভারতের কারণে তিস্তা এখন উত্তরের কান্না। আমার পানি তারা নিয়ে নেবে, এটা হতে পারে, হতে পারে, হতে পারে। বন্যায় তারা ভাসিয়ে দেয়, এটা কি কোনো বন্ধুর নমুনা? ভারত কি বন্ধুর পরিচয় দিচ্ছে? ভারত কোনো বন্ধুর পরিচয় দিচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, 15 বছর ভারতকে অনেক কিছু দিলেও তিস্তা চুক্তি কার্যকরে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। বলেন, বন্ধুত্ব চাইলে ভারতকে তিস্তার ন্যায্য হিস্সা দিতে হবে। 15 বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে, তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারে নাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। জনগণের অধিকার আদায়ে নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব অবিলম্বে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা নাকি ভোট করতেছি, ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। উত্তরাঞ্চলের
মানুষের জীবন জীবিকার সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। কিন্তু ভারত তিস্তা পানি বন্টন চুক্তি না মানায় শুষ্ক মৌসুমে এই নদীটি শুকিয়ে রূপ নেয় মরুভূমিতে। আর বর্ষা মৌসুমে ভারতের অন্যায্যভাবে পানি ছেড়ে দেওয়া তলিয়ে যায় এই অঞ্চলের ঘরবাড়ি ও ফসলি জমি। এমন বাস্তবতায় তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, লালমনিরহাট। দেশকে স্থিতিশীল রাখতে হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছাড়তে হবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া টেকসই কোনো সংস্কার সম্ভব নয়। এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশের সংকট ততই বাড়বে। জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সবার আগে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। 24-এর গণ আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় ছাত্র জনতার পাশাপাশি আহত নিহত হন অনেক গণমাধ্যম কর্মী। সোমবার আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করে আমরা বিএনপি পরিবার। বিএনপির পক্ষ থেকে দেয়া হয় আর্থিক সহায়তা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনে ছাত্র জনতা আর বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি দায়িত্বশীল অনেক সাংবাদিকও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যে গত 15 বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, যার মধ্যে বিভিন্ন সময় ফটো জার্নালিস্ট হোক অথবা জার্নালিস্ট বৃন্দই হোক, অর্থাৎ এই পেশার সাথে যে মানুষগুলো আছেন তারাও বিভিন্ন সময়ে জড়িত ছিলেন। নানা ইস্যুতে কথা বলতে গিয়ে আসে নির্বাচন ও রাজনীতি প্রসঙ্গ। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে, আর রাষ্ট্রের সংস্কার করতে হলে তা অবশ্যই করতে হবে রাজনীতিবিদদের মাধ্যমে। যে যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। তারেক রহমান বলেন, নির্বাচন দেরি হলে সমস্যা কমবে না, বরং বাড়বে দিন দিন। দেশকে স্থিতিশীল রাখতে হলে অবশ্যই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। নির্বাচন ছাড়া জনগণের মতামত প্রকাশের আর কোনো জায়গা নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, যত দ্রুত জনগণের সরকার গঠন করা যাবে ততই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তাহলে আপনারা বিবেচনা করে দেখতে। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। দ্রুত সম্ভবপর সংস্কার করে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ থেকে আহ্বান জানান তারা। এসব দাবিতে আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপির জনসভায় দুপুর থেকেই জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজে ওঠে পুরো শহর। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। যে এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন, মুর্দা মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ফোড়ে কথা বলছে দিল্লি থেকে। চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চায় তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। দুপুরে ভোলায় দলীয় কার্যালয়ের সামনে সড়কে আয়োজিত সমাবেশে জহিরুদ্দিন স্বপন বলেছেন, সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব বরদাস্ত করা হবে না।
নেত্রকোনা জেলার 10 উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরের পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশ স্থলে এসে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স। টাঙ্গাইলে দুপুর থেকে শহরের পৌর উদ্যানে বিএনপির সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বগুড়ায় সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মাদারীপুরে সমাবেশ করে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছেন ছাত্ররা। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানকে ধারণ করে হবে এই সংগঠন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান আবু বাকের মজুমদার। তবে নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে কারা আসবে এবং কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ করবে তা জানানো হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন। করতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা করছি যে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি। বিগত সময়ে ভালো ও খারাপ দুটো নির্বাচনের দায়ী আছে ডিসিদের, এমন মন্তব্য করেছেন উপদেষ্টারা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তারা এমন মন্তব্য করেন, বলেন বিগত সময়ে নির্বাচনগুলোর অভিজ্ঞতা নিয়ে এবারে তারা সে পথে হাঁটবে। এদিকে বোঝাপড়ার মাধ্যমে যেসব বড় দুর্নীতি হয় তা খুঁজে বের করতে ডিসিদের সহায়তা চেয়েছেন দুদক চেয়ারম্যান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন। সকাল 9টায় সম্মেলন শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত 15টি মন্ত্রণালয়, বিভাগ এবং দুদকের সাথে বৈঠক হয় জেলা প্রশাসকদের। বৈঠকে উপদেষ্টারা মন্ত্রণালয় ভিত্তিক কাজ করতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসকদের। দ্বিতীয় দিনের সম্মেলনে প্রথমেই ডিসিদের সাথে বৈঠক হয় খাদ্য ও ভূমি উপদেষ্টার। রমজানকে সামনে রেখে সামাজিক কর্মসূচি সঠিকভাবে তদারকির নির্দেশনা ছিল বৈঠকে। উপদেষ্টা পরিষদের সাবেক এই মন্ত্রী পরিষদ সচিব বলেন, দেশের ভালো এবং খারাপ দুই নির্বাচনই ডিসিদের হাত দিয়ে হয়েছে। অতীতের সময় থেকে বের হয়ে এবার একটি ভালো নির্বাচন হবে আশা উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। এই দেশের যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কয়টাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কয়টা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। আমরা যখন নির্বাচন করি তখন তো ওই প্রেক্ষাপট ছিল না। অল দ্য ডিসিস হ্যাভ ওয়ার্কড, এবং আমি যা চোখে দেখেছি ভেরি নিরপেক্ষ। বাকিটা যেটা আছে ডেপুটি কমিশনার এখন যারা আছেন তারা ডেফিনেটলি গত কথা মনে রেখেছেন, অত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। এবং এটা আমি মনে করি নির্বাচন কমিশনার যারা এখন আছেন they will take care of it. অতীতের দুর্নীতি নিয়ে পড়ে না থেকে সামনে যাতে দুর্নীতির মাত্রা কমে আসে সে ব্যাপারে সতর্ক থেকে কাজ করতে ডিসিদের সহায়তা চেয়েছেন দুদক চেয়ারম্যান। অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট দুর্নীতিগুলি বিকশিত হয়, আমরা খুব তাড়াতাড়ি খবর পাই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে দুর্নীতি হয়, বড় ধরনের দুর্নীতি, সেটার কোনো অভিযোগই হয় না। সেটার সাথে ঠিকাদার হোক, দপ্তর প্রধান হোক, দপ্তরের লোকজন হোক, এমনকি সাংবাদিকদের কথাও বলি, সাংবাদিকরাও সবসময় যে সেই দুর্নীতিটাকে বড় দুর্নীতি তুলে আনেন তা না। আমরা আজকে বলেছি যে বড় দুর্নীতি যেগুলি মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা নিউজ হচ্ছে না, সেই নিউজগুলো যেন আমরা আসে। বিদ্যুৎ উপদেষ্টার সাথে জেলা প্রশাসকদের বৈঠকে উঠে আসে রমজান এবং গ্রীষ্মে বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় প্রসঙ্গ। বিদ্যুতের ঘাটতি মেটাতে সরকারি, বেসরকারি এবং বাসাবাড়িতে 25-এর উপরে যাতে এসি না চলে তা তদারকি করা হবে। আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট, তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লবের আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগে আহত কিছু ব্যক্তি ও তাদের স্বজনরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় শাহবাগে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, যা চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, চলতি সপ্তাহেই জুলাই অধিদপ্তর গঠিত হচ্ছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ভাগ করা 3টি ক্যাটাগরির মধ্যে এ ও বি ক্যাটাগরির আহতরা সকল সুবিধা পেলেও সি ক্যাটাগরির আহতরা বঞ্চিত হচ্ছেন। মূলত এই সি ক্যাটাগরির আহতরাই অবরোধ করে শাহবাগ। যাদের অঙ্গ হানি বলতে যাদের পা চোখ একবার হারিয়ে ফেলছে তাদের একটা ক্যাটাগরি থাকবে, আর বাকি আহত সবাই আরেকটা ক্যাটাগরি থাকবে, 2টা ক্যাটাগরি থাকবে। সি ক্যাটাগরি তারা কোনো ভাতা পাবে না, চাকরির মূলা ঝুলাইছে, এটাই আর কোনো ফ্যাসিলিটি পাবে না। শাহবাগ অবরোধের ফলে দুই পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল, তৈরি হয় তীব্র যানজটের। অনেকে আন্দোলনকারীদের সঙ্গে জড়িয়ে পড়েন তর্ক বিতর্কে। এতে অসুবিধা হয়, সরকার অ্যাকশন নেওয়া উচিত। আমরা আসলে অনেক ভোগান্তিতে সম্মুখীন হচ্ছি, দেখেন না এই যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষের চলাচলে দুর্ভোগ হচ্ছে। এদিকে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, চলতি সপ্তাহেই গঠিত হবে জুলাই অধিদপ্তর। গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। আমরা তো এটা সরকারিভাবে অধিদপ্তর করা হয়েছে, এর পরবর্তী সিদ্ধান্ত যারা আসবেন পরবর্তী নির্বাচিত হয়ে তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন। আমরা আশা করছি যে এইটা তারাও রক্ষা করবেন, কারণ এরাও তো দেশ এবং জাতিকে এই মুক্তির জন্য, আমাদের বৈষম্য থেকে মুক্তির জন্য উৎসর্গ করেছে। এছাড়াও ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। জুলাই অভ্যুত্থানের জুবার সানি, নিউজ 24, ঢাকা। মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব বলেন তিনি। অন্যদিকে আইন শৃঙ্খলা নিয়ে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে। 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান অ্যাট সি মূলমন্ত্রে আধাসামরিক বাহিনী হিসাবে যাত্রা শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সদর দফতরে এই আয়োজন। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্ট গার্ডের 40 সদস্যকে দেয়া হয় পদক। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এনআইডি যাচাই করে পাসপোর্ট দেয়া হবে, সে কারণে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। অন্তর্বর্তী সরকারের 6 মাসে দুর্নীতি আগের থেকে অনেক কমেছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে, এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে, এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এদিকে আইন শৃঙ্খলা নিয়ে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গত 50 দিনের অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী সহ 2142 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আমাদের এই কর্মতৎপরতা, পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস, শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা, এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরো কমে এসছে। যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। এছাড়া সম্প্রতি বান্দরবানের লামায় 22 জন রাবার কর্মী অপহরণের ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানায় সেনাবাহিনী। সংশ্লিষ্ট সব মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। এবার বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা পদে পদে দুর্নীতি করেছে। এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ বাণিজ্যের প্রাথমিক সত্যতাও পেয়েছে সংস্থাটি। এদিকে বিসিআইআর এ অভিযান চালিয়ে প্রকল্পে দুর্নীতি ও কিট কেনায় অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে জালিয়াতির খোঁজে সোমবার অভিযানে নামে দুদক। সংস্থাটি বলছে, 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা।
একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমি সংশ্লিষ্টরা। প্রহসন মতো যে আমি তাদেরকে ওপেন একটা বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, ফাইনালি আমি তাকে রেজাল্ট জানালাম না, অন্য একজনকে নিয়োগ করে দিলাম। তো তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে তাহলে সবার জন্য ভালো। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 7 কোটি 39 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব হনুফা আক্তার রিক্তা, তার স্বামী মোহাম্মদ মুজিবুল হক সংসদ সদস্য এবং রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাজসে 3 কোটি 28 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR অভিযান চালিয়ে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। স্থানীয় ব্যবসায়ীদের করের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সাথে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, শিগগিরই মিলছে না IMF এর 4র্থ কিস্তি। ঋণের অর্থ আনতে হচ্ছে অনেক শর্ত মেনে। বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইন্ডিয়ার চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। কারণ শহরে আপনারা দেখেন অনেকই ট্যাক্সের আওতা আছে, যে কোনো দোকানদার, অনেক গ্রামাঞ্চলে এটা আসে না। তো এই জিনিসগুলো আলাপ করছে। নকল ও অনিরাপদ ভোজ্য তেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে 7 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে TCB ভবনের সামনে অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুড গ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করে ক্যাব। এ সময় রমজান সামনে রেখে সিন্ডিকেটের ষড়যন্ত্র থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান বক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে ইসরায়েল প্রস্তুত। রবিবার এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে আবারও স্বাগত জানিয়েছেন তিনি। আর এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে ফের ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা, ঘটেছে প্রাণহানির ঘটনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের স্থানান্তরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনা। এমন মুহূর্তেই ইসরায়েল সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আর রোববার তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে এবার ইরানের প্রতি চূড়ান্ত হুঁশিয়ারি বার্তা দিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে ইসরায়েল প্রস্তুত। গত 16 মাসে ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েল। আমি নিশ্চিত ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে আমাদের লক্ষ্য পূরণ করব আমরা। এদিন তিনি কথা বলেন গাজা নিয়েও। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প ও আমি অভিন্ন কৌশল নিয়েছি। যদি সব বন্দীকে মুক্তি না দেয়া হয় তাহলে নরকের দ্বার খুলে দেব আমরা। রোববার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগের সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, পৃথিবীতে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ ও সহিংসতার একমাত্র বৃহত্তম উৎস হল ইরান। এদিকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে রোববার গাজায় ফের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। প্রাণহানি হয়েছে হামাসের 3 পুলিশ সদস্যের। এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।